আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব স্থানীয় হোমলোন সংবাদ শিরোনাম। আমেরিকায় অভিবাসী আটকের সংখ্যায় নতুন রেকর্ড, এক মাসে রেকর্ড ৩৯,০০০ আটক। আমেরিকায় কাজের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু, চরম অনিশ্চয়তায় লাখো প্রবাসী পরিবার। যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে সাইক্লোস্পোরিয়াসিস, 18 অঙ্গরাজ্যে বাড়ছে পরজীবী সংক্রমণের আতঙ্ক। এবং ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, গোপনীয়তা নিয়ে বাড়ছে বিশেষজ্ঞদের সতর্কবার্তা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র জুড়ে আবারও জোরদার হয়েছে আইসের অভিবাসন অভিযান। শুধু কর্মস্থল বা সড়কেই নয়, স্থানীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও অনেককে আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন তথ্য বলছে, আইস হেফাজতে থাকা অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কেন বাড়ছে উদ্বেগ? বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসের অভিযান আরও জোরদার হয়েছে। নতুন তথ্য অনুযায়ী বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসীদের আটক করার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্টে বলা হয়েছে, জুন মাসে আইসের আটক কেন্দ্রগুলোতে বন্দির সংখ্যা বেড়ে ৩৯,০০০-এ পৌঁছেছে। বছরের বেশিরভাগ সময় এই সংখ্যা ছিল প্রায় ৩০,০০০। শুধু তাই নয়, অনেক অভিবাসীকে স্থানীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই আইসি এজেন্টরা আটক করছেন বলে অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার প্যানোরামা সিটি, বার ব্যাংক, ফেয়ারফ্যাক্স, আলতাডেনা এবং হুইটিয়ার এলাকায় সাম্প্রতিক অভিযানের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অভিবাসী অধিকার কর্মীরা দাবি করছেন, এইসব অভিযানের কারণে অনেক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। অভিবাসন আইন বিশেষজ্ঞ ডেনিস সানচেজ জানান, সামান্য অপরাধ যেমন বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা বা প্রকাশ্যে মাতাল অবস্থায় আটক হওয়ার মতো ঘটনাতেও কেউ স্থানীয় কারাগারে গেলে মুক্তির সময়ে বাইরে আইস কর্মকর্তারা অপেক্ষা করতে পারেন, কারণ গ্রেপ্তারের সময় নেওয়া আঙুলের ছাপ ফেডারেল অপরাধ তথ্য ভাণ্ডারে যুক্ত হয়। বার ব্যাংক পুলিশ জানিয়েছে, কারাগার থেকে মুক্তির পরে আইস যদি কাউকে আটক করে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, স্থানীয় পুলিশ এতে অংশ নেয় না। এদিকে বার্কলে ডিপোর্টেশন ডেটা প্রজেক্ট বলছে, জুনের শেষ দিকে প্রতিদিনের অভিবাসন গ্রেপ্তারের সংখ্যা প্রায় ১,০০০ থেকে বেড়ে ২,০০০-এ পৌঁছেছে। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়েছে, কোনো দেশের জন্য টিপিএস চালু, নবায়ন বা বাতিল করার সিদ্ধান্তে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রীর ক্ষমতাকে আদালত পর্যালোচনা করতে পারবে না। ফলে যুদ্ধ, সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ থেকে আসা প্রায় ১৩ লাখ অভিবাসীর ভবিষ্যৎ এখন ঝুলে গেছে। এই মামলাটি মূলত হাইতি এবং সিরিয়ার টিপিএস বাতিলের সিদ্ধান্তকে ঘিরে হলেও আইন বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব অন্য টিপিএস-ভুক্ত দেশগুলোর নাগরিকদের উপরেও পড়তে পারে। ইতিমধ্যে হাইতি, সিরিয়া সহ কয়েকটি দেশের টিপিএসধারীদের কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আদালতের রায়ের পরও অস্থায়ী সুরক্ষার সঙ্গে সঙ্গে বাতিল হচ্ছে না। এখন নিম্ন আদালত বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা দেবে। ফলে অনেক অভিবাসী আপাতত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, টিপিএস কোনো স্থায়ী অভিবাসন সুবিধা নয় এবং এটি গ্রিন কার্ড বা নাগরিকত্বের পথও খুলে দেয় না। তাই যাদের অন্য কোনো বৈধ অভিবাসন মর্যাদা নেই, তাদের জন্য ভবিষ্যতে গ্রেপ্তার, আটক বা নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি বাড়তে পারে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, সংকটাপন্ন দেশে মানুষকে ফেরত পাঠানো হলে তাদের জীবন এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময়ের পুরনো একটি নাম এখন ইতিহাস। নতুন আইন কার্যকরের পর ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে নতুন পরিচয়, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নামের পাশাপাশি বদলেছে বিমানবন্দরের অফিসিয়াল কোডও। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক আর আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে নতুন নাম পেয়েছে। নতুন কার্যকর হওয়া একটি অঙ্গরাজ্য আইনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে বিমানবন্দরটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত এই বিমানবন্দরটি মার-আ-লাগো এস্টেটের খুব কাছেই অবস্থিত। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক ছেড়ে পাম বিচকে নিজের স্থায়ী বাসস্থান ঘোষণা করেছিলেন। ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প জানান, নাম পরিবর্তনের পর বৃহস্পতিবার ভোর 5:01 ট্রাম্পের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স 1E নতুন নামধারী বিমানবন্দরে প্রথম অবতরণ করে। তিনি এটিকে পরিবারের জন্য একটি বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেন। নাম পরিবর্তনের পাশাপাশি বিমানবন্দরটির FAA এর 3 অক্ষরের পরিচিত কোডও পরিবর্তন করা হয়েছে। আগের PBI এর পরিবর্তে এখন থেকে নতুন কোড হবে DJT। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে এখন থেকে নতুন কোড ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি ও রোনাল্ড রিগান সহ বেশ কয়েকজন প্রেসিডেন্টের নামে বিমানবন্দর থাকলেও দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রেসিডেন্টের নামে বিমানবন্দরের নামকরণ হওয়ার ঘটনা এটি প্রথম বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আবাসন সংকট মোকাবেলায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করলেও নির্ধারিত সময়ের মধ্যে ভেটো না দেওয়ায় আইনটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার পথে। প্রায় 30 বছরের মধ্যে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন সংস্কার আইন হিসেবে দেখা হচ্ছে। নতুন আইনের লক্ষ্য হল আরও বেশি বাড়ি নির্মাণে উৎসাহ দেওয়া, নির্মাণের প্রশাসনিক জটিলতা কমানো এবং আবাসন বাজারে বড় কর্পোরেট বিনিয়োগকারীদের প্রভাব সীমিত করা। আইন অনুযায়ী বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একক পরিবারের বাড়ি ব্যাপক হারে কেনার উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। একই সঙ্গে যেসব শহর আবাসন নির্মাণে বাধাস্বরূপ জোনিং আইন শিথিল করবে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া স্বল্প মূল্যের মর্গেজ ঋণ সহজ করা, মডুলার ও ম্যানুফ্যাকচার্ড হোম নির্মাণে অর্থায়ন বাড়ানো এবং কিছু পরিবেশগত অনুমোদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের সুফল তাৎক্ষণিকভাবে মিলবে না। নতুন বাড়ি নির্মাণ বাড়তে এবং বাজারে এর প্রভাব পড়তে কয়েক বছর সময় লাগতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন বাড়ির ঘাটতি রয়েছে। তাই দীর্ঘমেয়াদে এই আইন আবাসনের সরবরাহ বাড়িয়ে বাড়ির দাম ও ক্রয় ক্ষমতার উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। পরজীবীজনিত অন্ত্রের রোগ সাইক্লোস্পোরিয়াসিস নিয়ে বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের অন্তত 18টি অঙ্গরাজ্যে মিলেছে সংক্রমণ, আর সবচেয়ে বেশি আক্রান্ত মিশিগানে। কিভাবে ছড়ায় এই রোগ, কী কী লক্ষণ দেখা দেয় এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে সাইক্লোস্পোরিয়াসিস নামের একটি পরজীবীজনিত অন্ত্রের রোগের সংক্রমণ। এখন পর্যন্ত অন্তত 18টি অঙ্গরাজ্যে এই রোগের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মিশিগান অঙ্গরাজ্যে, যেখানে 1200-এরও বেশি সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। বিশেষজ্ঞদের মতে সাইক্লোস্পোরিয়াসিস একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। সাধারণত দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমেই এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে এই রোগ দেখা গেলেও দেশীয়ভাবে সংক্রমণের পেছনে দূষিত ফলমূল বা শাকসবজিকে সন্দেহ করা হচ্ছে। তবে এবারের প্রাদুর্ভাবের সুনির্দিষ্ট উৎস এখনও শনাক্ত করা যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তারা অসুস্থ হওয়ার আগে কি খেয়েছেন বা পান করেছেন তা জানার চেষ্টা করছেন। তবে সংক্রমণের পর লক্ষণ প্রকাশ পেতে প্রায় 2 সপ্তাহ সময় লাগায় উৎস শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। এই রোগের প্রধান উপসর্গ হলো ডায়রিয়া। এছাড়া পেটে ব্যথা, গ্যাস, বমি ভাব ও দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসা না নিলে উপসর্গ কয়েকদিন থেকে 1 মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। অনেক ক্ষেত্রে সুস্থ হওয়ার পরও রোগটি আবার ফিরে আসতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, শাকসবজি ভালোভাবে ধুয়ে বা সম্ভব হলে রান্না করে খেতে হবে। রান্নার সময় অন্তত 158 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রান্না শুরুর আগে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার উপরও গুরুত্ব দিয়েছেন তারা। সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে অধিকাংশ মানুষ এই রোগ থেকে সেরে ওঠেন। তবে বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। ওয়ালেটে নয়, এবার স্মার্টফোনে ড্রাইভিং লাইসেন্স। যুক্তরাষ্ট্রের একের পর এক অঙ্গরাজ্যে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল লাইসেন্স ব্যবস্থা।
এতে পরিচয় যাচাই হচ্ছে আরও সহজ এবং দ্রুত। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে বাড়ছে গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে নতুন উদ্বেগও। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স। এখন পর্যন্ত দেশটির 20টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোতে চালু হয়েছে মোবাইল আইডি বা ডিজিটাল লাইসেন্স ব্যবস্থা। স্মার্টফোনেই সংরক্ষণ করা যাচ্ছে পরিচয়পত্র, আর প্রয়োজনে শুধু ফোন ট্যাপ বা কিউআর কোড স্ক্যান করেই পরিচয় যাচাই করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির অন্যতম বড় সুবিধা হলো ব্যবহারকারীকে সব ব্যক্তিগত তথ্য দেখাতে হয় না। বয়স বা পরিচয় নিশ্চিত করতে যতটুকু তথ্য দরকার ঠিক ততটুকুই শেয়ার করা যায়। কিছু অঙ্গরাজ্যে ডিজিটাল লাইসেন্স সরাসরি অ্যাপল ওয়ালেট এবং গুগল ওয়ালেটে যুক্ত করা যাচ্ছে, আবার কোথাও রাজ্য সরকারের নিজস্ব মোবাইল অ্যাপ ব্যবহার করতে হচ্ছে। তবে সুবিধার পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের চলাফেরা, লেনদেন বা পরিচয় যাচাইয়ের তথ্য আরও সহজে সংগ্রহ করা সম্ভব হতে পারে। এতে ভবিষ্যতে অতিরিক্ত নজরদারি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা ডেটা ভিত্তিক বৈষম্যের ঝুঁকি বাড়তে পারে। পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মোটর ভেহিকেল অ্যাডমিনিস্ট্রেটরস এর প্রধান ইয়ান গ্রোসম্যান বলেন, ডিজিটাল আইডি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রয়োজনে অতিরিক্ত তথ্য প্রকাশ না করেই নিরাপদে পরিচয় নিশ্চিত করতে পারেন। অন্যদিকে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের নীতি বিষয়ক বিশ্লেষক জে স্ট্যানলি সতর্ক করে বলেন, প্রযুক্তি যতই আধুনিক হোক, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কঠোর সুরক্ষা নিশ্চিত না করলে ভবিষ্যতে এর অপব্যবহারের ঝুঁকি থেকেই যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডিজিটাল লাইসেন্স ব্যবহারের আগে নাগরিকদের এর নিরাপত্তা, গোপনীয়তা এবং তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রে ভয়াবহ হারে বাড়ছে অনলাইন ও ফোন ভিত্তিক প্রতারণা। এখন প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর নকল করে হাতিয়ে নিচ্ছে অর্থ। শুধু মিশিগানেই গত বছরে 60 বছরের বেশি বয়সীদের প্রায় $170 মিলিয়ন ক্ষতির তথ্য উঠে এসেছে। কিভাবে এসব প্রতারণা হচ্ছে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, আর ব্যাংকগুলো কি পরামর্শ দিচ্ছে, জানুন প্রতিবেদনে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার নতুন নতুন কৌশল। এখন আর শুধু ভুয়া ফোন কল বা মেসেজে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের কণ্ঠ নকল করেও অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রতারণার শিকার ন্যান্সি সামার্স জানান, গত বছরের এপ্রিল থেকে অজানা উপায়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বারবার অর্থ কেটে নেওয়া হচ্ছিল। কিভাবে এমনটি ঘটেছে তা তিনি এখনো নিশ্চিত নন। বিষয়টি বুঝতে পেরে প্রথমে লজ্জা ও সংকোচে কাউকে কিছু বলতে পারেননি। পরে চেজ ব্যাংকের সহায়তা নেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় সহযোগিতা পান। চেজ ব্যাংক জানিয়েছে, আর্থিক প্রতারণা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় তারা এখন বিভিন্ন এলাকায় সচেতনমূলক কর্মশালার আয়োজন করছে। ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু মিশিগানেই গত বছরে 60 বছরের বেশি বয়সী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় $170 মিলিয়ন হাতিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরস্কার পাওয়ার প্রলোভন, জরুরি সমস্যার ভয় দেখানো কিংবা আত্মীয় স্বজনের পরিচয়ে সাহায্য চাওয়া, এসবই এখন সবচেয়ে প্রচলিত প্রতারণার কৌশল। এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠ নকল করেও ফাঁদ পাতা হচ্ছে। তাই অচেনা নম্বরের ফোন বা সন্দেহজনক বার্তা পেলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অর্থ পাঠানোর আগে তথ্য যাচাই এবং প্রয়োজনে বিশ্বস্ত ব্যক্তি বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষায়, প্রতারণার শিকার হলে লজ্জা নয়, দ্রুত পদক্ষেপেই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে বাদ পড়ায় বিপাকে পড়েছেন অ্যারিজোনার হাজারো পরিবার। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এককালীন সর্বোচ্চ $700 জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে ফিনিক্স সিটি। এই সহায়তা কারা পাবেন, কেন এত মানুষ সুবিধা হারাচ্ছেন এবং এর পেছনে কী কারণ, জানুন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। মাত্র 1 বছরের ব্যবধানে এই কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে ফিনিক্স সিটি প্রশাসন। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী গত 1 বছরে অ্যারিজোনায় প্রায় 5 লাখ মানুষ এসএনএপি সুবিধা হারিয়েছেন। খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ায় নিম্ন আয়ের বহু পরিবার এখন নিত্য প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে ফিনিক্স সিটি ঘোষণা দিয়েছে 2025 সালের 1 অক্টোবরের পর যেসব পরিবার সম্পূর্ণভাবে এসএনএপি সুবিধা হারিয়েছেন তারা এককালীন সর্বোচ্চ $700 পর্যন্ত জরুরি সহায়তা পাবে। এই অর্থ দিয়ে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জরুরি ইউটিলিটি বিল পরিশোধ করা যাবে যাতে পরিবারগুলো নিজেদের আয়ের বড় অংশ খাদ্য কেনার জন্য ব্যবহার করতে পারে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন এই সংকটের অন্যতম কারণ গত বছর পাশ হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ওয়ান বিগ বিউটিফুল বিল। নতুন আইনের ফলে এসএনএপি পাওয়ার যোগ্যতার শর্ত আরও কঠোর হয়েছে এবং আবেদনকারীদের যাচাই বাছাই অনেক বেড়েছে। বিশ্লেষকদের মতে কঠোর নিয়মের পাশাপাশি প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে অনেক যোগ্য আবেদনকারীরাও সময় মতো সুবিধা পাচ্ছেন না। ফলে হাজার হাজার পরিবার খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। এদিকে সামাজিক সংগঠনগুলো দ্রুত আবেদন নিষ্পত্তি, যোগ্যদের সুবিধা নিশ্চিত করা এবং খাদ্য সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করার দাবি জানিয়েছে। তাদের মতে বিলম্ব অব্যাহত থাকলে নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। নিউ ইয়র্কের কুইন্সে ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনায় আবারও সামনে এনেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। পরপর 2টি স্থাপনায় মলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য ছিল সে উত্তর খুঁজছেন তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 2টি ধর্মীয় প্রতিষ্ঠানে মলোটভ ককটেল ছুঁড়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলার ঘটনায় এখনও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানায় ঘটনাটি ঘটে ওজন পার্ক এলাকায় একটি ব্যাপটিস্ট চার্চে। নজরদারি ক্যামেরায় ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি চার্চের মূল ফটকের সামনে এসে একটি বিস্ফোরক বোতল বা মলোটভ ককটেল ছুঁড়ে মারেন। এতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হলেও চার্চের ধাতব দরজা থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যবশত হামলার সময় ভবনের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তদন্তে আরও জানা যায় একই ব্যক্তি প্রায় 1 মাইল দূরে অবস্থিত একটি জেহোভাস উইটনেস উপাসনালয়েও একই ধরনের হামলা চালানোর চেষ্টা করেন। এরপর পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে, তবে তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং এই হামলার অভিযোগে তদন্ত এখনও চলমান। চার্চের পাদ্রী বলেন, এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক হলেও তারা ভয় পাচ্ছে না। তিনি জানান নিয়মিত ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হবে এবং সম্প্রদায়ের সেবাও অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে হামলার উদ্দেশ্য, সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধের দিক এবং হামলাকারীর মানসিক অবস্থা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ফৌজদারি বা ফেডারেল অভিযোগ আনা হতে পারে। এই ঘটনায় এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী মনিকা ইসলাম হত্যা মামলায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভাসুর শহীদুল ইসলামের বিরুদ্ধে গঠন করা হয়েছে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ। তদন্তে উঠে এসেছে ডিএনএ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ। মামলাটি এখন বিচার পর্বের দিকে এগুচ্ছে। পুরো ঘটনা ও নতুন আইনি পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন একটি বিশেষ রিপোর্ট। ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা ইসলাম হত্যা মামলায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার ভাসুর 44 বছর বয়সী শহীদুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করেছে গ্র্যান্ড জুরি। ঘটনার পর তিনি পালিয়ে নিউ ইয়র্কে গেলেও পরে গ্রেফতার হন। প্রসিকিউটরদের দাবি, শহীদুল ইসলাম যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। ফ্লোরিডার নতুন আইন অনুযায়ী অবৈধভাবে অবস্থানকারী কেউ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।
গত বছরের মে মাসে ফ্লোরিডার ইউস্টেস শহরের একটি সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মনিকা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানান, ডিএনএ প্রমাণ, লাইসেন্স প্লেট ট্র্যাকিং এবং ইন্টারনেট সার্চ হিস্ট্রির মাধ্যমে শহীদুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তিনি নিউ ইয়র্কে পালিয়ে যান। পরে অভিবাসন সংক্রান্ত পরোয়ানায় গ্রেফতার হয়ে লেক কাউন্টিতে ফিরিয়ে আনা হয়। স্টেট অ্যাটর্নি বিল গ্ল্যাডস্টোন বলেন, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে অভিবাসন কর্তৃপক্ষের নজরদারিতে ছিলেন। তিনি আগে অবৈধভাবে দেশে প্রবেশ, গ্রেফতার, বিচার, প্রবেশন এবং ফেডারেল কারাদণ্ড ভোগের পর আবারও মুক্তি পান। ফ্লোরিডার চিফ ফিনান্সিয়াল অফিসার বলেন, কার্যকর অভিবাসন নীতি থাকলে এই হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হতে পারত। তিনি সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে মামলাটি এখন বিচার পর্বে যাচ্ছে, তবে আদালতে বিচার শুরু হতে আরও অন্তত 1 বছর সময় লাগতে পারে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।